ওয়েলকাম স্টুডেন্ট। আজকে তোমাদের এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের সেট 2 নিয়ে উপস্থিত হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আগের দিন 25টা অঙ্ক করিয়েছিলাম, আজকেও 25টা অঙ্ক নিয়ে একটা সেট আছে, সেট 2। ঠিক আছে, কি বলছে দেখ। সবই কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। দেখো এখানে কিন্তু শিফট তারিখ কিন্তু সবই উল্লেখ করে দিয়েছে। প্রথম অঙ্কটা কি বলছে, আর যে চ্যাপ্টারটা চলছে সেটা হলো নাম্বার সিস্টেম। বলছে 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43 ইজ ডিভিজিবল বাই। তো দেখো একটা কনসেপ্ট আমরা শিখেছি। কি কনসেপ্ট শিখেছি না, এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এটা এ প্লাস বি দিয়ে ডিভিজিবল হবে। কখন ডিভিজিবল হবে না, যখন এই এন এন হয়ে যাবে অড। তো এখানে দেখো এন যেটা আছে সেটা হচ্ছে 43। তাহলে 43 অড না ইভেন? 43 অড। তার মানে আর এখানে এ এর স্থানে আছে 41, বি এর স্থানে আছে 43। তাহলে পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে এই কনসেপ্টটা কিন্তু ইউজ হবে। ঠিক আছে, কি বলছে যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন এ প্লাস বি দিয়ে ডিভিজিবল হবে যখন এনটা হবে অড। এন এর স্থানে আছে 43। ঠিক আছে, তার মানে 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 41 এ প্লাস বি, অর্থাৎ 41 প্লাস 43 দিয়ে ডিভিজিবল হবে। অর্থাৎ 3 আর 1 4 আর 4 আর 4 8, তার মানে 84 দিয়ে ডিভিজিবল হবে। ক্লিয়ার? তারপরে কি বলছে যে হাউ মেনি নাম্বারস ফ্রম 3 to 60 আর অড নাম্বার দ্যাট আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5। ঠিক আছে, দেখো 5 এর ডিভিজিবিলিটি কন্ডিশন কি, আগে অঙ্কটা কি বলছে। অঙ্কটাই বলেছে যে 3 থেকে 60 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, কতগুলো অড নাম্বার আছে, কতগুলো বিজোড় সংখ্যা আছে যারা 5 দিয়ে ডিভিজিবল। তো দেখো 5 এর ডিভিজিবিলিটি কন্ডিশন কি। 5 এর ডিভিজিবিলিটি কন্ডিশন হচ্ছে একটা সংখ্যার ইউনিট ডিজিট যদি 0 হয় বা 5 হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 5 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে 3 থেকে 60 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 5 দিয়ে ডিভিজিবল। দেখো প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 5, তারপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 10, তারপরে যে সংখ্যাটা আছে 15, তারপরে আছে 20, তারপরে 25, 30, 35, 40, 45, 50, 55, তারপরে আছে 60। ঠিক আছে, এই সংখ্যাগুলো 3 থেকে 60 এর মধ্যে আছে যারা 5 দিয়ে ডিভিজিবল। কিন্তু দেখো এই যে লাস্টে যে শূন্য আছে এই সংখ্যাগুলোকে কিন্তু কনসিডার করতে পারবো না। কেন কনসিডার করতে পারবো না? কারণ প্রশ্নে কিন্তু সংখ্যা বলে দেয়নি, প্রশ্নে ইন পার্টিকুলার বিজোড় সংখ্যা বলেছে, যে কোন বিজোড় সংখ্যাগুলো আছে যারা যারা 3 থেকে 60 এর মধ্যে আছে এবং 5 দিয়ে ডিভিজিবল। এবার লাস্টে যেগুলো শূন্য আছে যে সংখ্যাগুলো 10, 20, 30, 40, 50, 60, এই সংখ্যা তো 2 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ এরা তো জোড় সংখ্যা, এরা বিজোড় সংখ্যা নয়। তাহলে এদেরকে কিন্তু কনসিডার করা যাবে না, শুধু কনসিডার করতে হবে এই সংখ্যাগুলো 5, 15, 25, 35, 55। তাহলে টোটাল কতগুলো সংখ্যা আছে, আর হচ্ছে 45। তাহলে টোটাল হচ্ছে 3 আর 2 5 আর 1, টোটাল 6টা সংখ্যা আছে। তাহলে 3 থেকে 60 এর মধ্যে টোটাল 6টা সংখ্যা আছে যারা 5 দিয়ে ডিভিজিবল এবং এরা অড। ঠিক আছে, তারপরে কি বলছে, এ নাম্বার when divided by 280 leaves 73 as remainder. When the same number is divided by 35, the remainder will be. বলছে কি যে একটা সংখ্যাকে যদি 260 দিয়ে ভাগ করি তাহলে 73 থাকে রিমাইন্ডার। যদি সেই সংখ্যাকে 35 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করি আমরা, কি বলছে যে 280 দিয়ে ভাগ করলে 73 রিমাইন্ডার থাকছে, 35 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে। তাহলে জাস্ট এই 73কে 35 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে, 35 দুগুণ 70, রিমাইন্ডার হিসেবে পড়ে থাকবে কত, 3। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তারপরে
কি বলছে, এই যে সিরিজটা আছে এই সিরিজটার সাম ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, তাহলে সিরিজটা লেখা যাক, চলো। কি বলছে, হাফ প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস ডট ডট দিয়ে প্লাস লাস্টের যে সংখ্যাটা সেটা হচ্ছে n ইন্টু n প্লাস। ওকে, তো এবার ভালো করে লক্ষ্য করো, নিচে আছে 1/2, একে কি লেখা যেতে পারে 2 ইন্টু 1, প্লাস 1/6 কে লেখা যেতে পারে 2 ইন্টু 3, 1/12 কে লেখা যেতে পারে 1/3 ইন্টু 4। এইভাবে চলতে চলতে লাস্টের যে সংখ্যাটা আছে সেটাকে লেখা যেতে পারে n ইন্টু n প্লাস 1 লেখা যেতে পারে। এবার দেখো কি করছি, এখানে উপরে যে এই এক আছে এই এককে 2 মাইনাস 1 লেখা যেতে পারে। এই প্রত্যেকটা এক আমি মুছে দিচ্ছি, আর এই একগুলোকে কিভাবে টেকনিক্যালি লিখছি সেটা ভালো করে লক্ষ্য করো। এই এককে 2 মাইনাস 1 লেখা যেতে পারে, এখানেও এক ছিল সেটাকে 3 মাইনাস 2 লেখা যেতে পারে, এখানে এক ছিল সেটাকে 4 মাইনাস 3 লেখা যেতে পারে, এখানেও এক ছিল এটাকে n প্লাস 1 মাইনাস n লেখা যেতে পারে। ঠিক আছে, তো এবার দেখো, এবার ভালো করে লক্ষ্য করো, এই যে 2 মাইনাস 1 বাই 2 ইন্টু 1 এটাকে 1 মাইনাস হাফ লেখা যেতে পারে, প্লাস এই যে 3 মাইনাস 2 বাই 2 ইন্টু 3 এটাকে কি লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে, দেখো 3/2 ইন্টু 3, 3/2 ইন্টু 3 অর্থাৎ হাফ, মাইনাস 2/2 ইন্টু 3 অর্থাৎ 1/3, প্লাস 4 মাইনাস 3/3 ইন্টু 4 এটাকে কি লেখা যেতে পারে 4/3 ইন্টু 4, 4 কেটে যাবে 1/3, মাইনাস 3/3 ইন্টু 4, 3 কেটে যাবে 1/4, প্লাস ডট ডট দিয়ে চলছে প্লাস। এবার দেখো এই যে n প্লাস 1 মাইনাস n বাই n ইন্টু n প্লাস 1 এটাকে কি লেখা যেতে পারে n প্লাস 1 বাই n ইন্টু n প্লাস 1, উপর নিচে n প্লাস 1 n প্লাস 1 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 1/n, মাইনাস যেমন আছে তেমন থাকলো। তারপরে কি কি লেখা যেতে পারে n বাই n ইন্টু n প্লাস 1, উপর নিচে n n কেটে যাচ্ছে, আলটিমেট পড়ে থাকছে 1/n প্লাস। ওকে, এবার ভালো করে লক্ষ্য করো, এক থাকছে, মাইনাস হাফ প্লাস হাফ, মাইনাস 1/3 প্লাস 1/3, 1/4, এখানে কি আসবে তাহলে প্লাস 1/4 কেটে যাবে, আলটিমেটলি কাটতে কাটতে এখানে আছে প্লাস 1/n, তাহলে এর আগে আছে অবশ্যই মাইনাস 1/n, তাহলে সেই প্লাস 1/n আর মাইনাস 1/n কেটে যাবে, তাহলে আলটিমেট যেটা পড়ে থাকবে সেটা কি, সেটা হচ্ছে 1 মাইনাস 1/n প্লাস 1। ঠিক আছে, তাহলে আলটিমেট ক্যালকুলেশন করলে কি পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে n প্লাস 1 আর উপরে পড়ে থাকবে কি n প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ 1 1 ক্যান্সেল আউট, আলটিমেট n বাই n প্লাস। তো অ্যান্সার কত হবে n বাই n প্লাস ডি। তারপর এবার কি বলছে, বলছে এ টেনিস প্লেয়ার ওন 5 ম্যাচেস, লস্ট 12 matches and draws 3 matches in his career. The fraction of matches which lost in his career. তাহলে দেখো টোটাল টোটাল কতগুলো ম্যাচ সে খেলেছে, 5টা ম্যাচ জিতেছে, 12টা ম্যাচ হেরেছে, 3টে ম্যাচ ড্র করেছে, তাহলে টোটাল 12 আর 5 17 আর 3 20টা ম্যাচ সে খেলেছে, আর 20টা ম্যাচের মধ্যে এখানে জানতে চেয়েছে যে দ্য ফ্র্যাকশন অফ ম্যাচেস হুইচ লস্ট ইন হিজ কেরিয়ার, তার মানে কত ভগ্নাংশ ম্যাচ সে হেরেছে সেটা জানতে চেয়েছে। তাহলে টোটাল এই 12 আর 5 17 আর 3 20টা ম্যাচের মধ্যে সে টোটাল 12টা ম্যাচ হেরেছে, তাহলে আলটিমেট দেখা যাচ্ছে যে 20টা ম্যাচের মধ্যে 12টা ম্যাচ হেরেছে, অর্থাৎ 12/20 মানে 4 দিয়ে গেলে 3/5, 3/5 ম্যাচ সে হেরেছে। ওকে, তারপর কি বলছে, দ্য নাম্বার
that has factor other than 1 and itself is called, কি বলছে যে একটা সংখ্যা যে সংখ্যাটার ফ্যাক্টর সে নিজে এবং এক এছাড়াও আরো ফ্যাক্টর থাকবে, মানে ধরো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটার ফ্যাক্টর সে নিজে এবং এক এছাড়াও আরো ওই সংখ্যার ফ্যাক্টর আছে, তাহলে সেই ধরনের সংখ্যাকে কি সংখ্যা বলে? সেই ধরনের সংখ্যাকে কম্পোজিট নাম্বার বলে। দুটো নাম্বার আছে, প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার কাদের বলে? প্রাইম নাম্বার হচ্ছে যে সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাকে বলা হয় প্রাইম নাম্বার। ঠিক আছে। কম্পোজিট নাম্বার কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া আরো অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে বলা হয় কি? কম্পোজিট নাম্বার। এখানে কিন্তু সেটাই বলেছে। ঠিক আছে। এবার কি বলছে? দ্য নাম্বার অফ পেয়ার্স অফ টুইন প্রাইম বিটুইন 1 and 100। দেখো, টুইন প্রাইম মানে আগে বুঝতে হবে প্রাইম নাম্বার কি। এক্ষুনি বললাম টুইন প্রাইম কি না, যে দুটো প্রাইম সংখ্যার মধ্যে ডিফারেন্স 2 সেই দুটো সংখ্যাকে পরস্পরের টুইন প্রাইম বলা হয়। কেমন? ধরো 3 আর 5 এরা প্রাইম নাম্বার, এদের মধ্যে ডিফারেন্স দেখো 2। আবার ধরো 5 আর 7 এদের মধ্যে ডিফারেন্স দেখো 2, এরাও টুইন প্রাইম। তারপরে ধরো 11 13 এদের মধ্যে ডিফারেন্স দেখো 2। তারপরে আছে 17 19 এদের মধ্যে ডিফারেন্স 2, এদেরকে বলা হচ্ছে টুইন প্রাইম। তাহলে এই ধরনের পেয়ার কতগুলো আছে 1 থেকে 100-র মধ্যে, এটা একদম মুখস্থ রাখতে হবে। এর কোনো রকম নির্দিষ্ট নিয়ম নেই ফাইন্ড আউট করার, সেটা হচ্ছে 8। টোটাল 8টা পেয়ার এইরকম আছে 1 থেকে 100-র মধ্যে। ঠিক আছে। তারপর এবার কি বলছে দেখো, বলছে যে থ্রি প্রাইম নাম্বারস আর অ্যারেঞ্জড ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে কি? ডিসেন্ডিং বড় থেকে ছোট। ইফ দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট টু ইজ 3 to 3, that of last two is 2 to 1, then what is the value of the biggest prime number? তো দেখো, তিনটে প্রাইম নাম্বার আছে যাদেরকে বড় থেকে ছোট হিসেবে সাজানো, এক্স গ্রেটার ওয়াই, ওয়াই গ্রেটার জেড। ঠিক আছে। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে ইফ দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট টু, প্রথম দুটো প্রাইম নাম্বারের গুণফল 323, তাহলে এক্স ইন্টু ওয়াই সেটা কত? সেটা হচ্ছে 323। তারপরে বলছে কি যে লাস্ট টু ওয়াই ইন্টু জেড, এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 221। তাহলে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিগেস্ট নাম্বার। বিগেস্ট নাম্বারের ভ্যালু কত হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু কত হবে সেটা ফাইন্ড আউট করতে দিয়েছে। ঠিক আছে। তো দেখো, এখানে অপশন গুলো আছে 17 19 23, 19 13 আর 23। ঠিক আছে। তো এখানে আমরা একটু অ্যাজাম্পশন করি যে কি হতে পারে। প্রথম কথা হচ্ছে সংখ্যাগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে, আর এগুলো হচ্ছে প্রাইম মানে ডিসেন্ডিং অর্ডারে সাজানো, এবং এরা কিন্তু কনজিকিউটিভ পরপর আছে। ঠিক আছে। তো আমি যদি এক্স এর ভ্যালুটাকে 19 ধরে নেই, এক্স এর ভ্যালুটাকে যদি আমি 19 ধরে নেই, তাহলে 19-এর থেকে ছোট প্রাইম নাম্বারটা কত? 17। ঠিক 19-এর আগে, তার আগে 17-র আগে প্রাইম নাম্বারটা কত? 13। আচ্ছা, পুরো এই 19 17 13 এই পেয়ার নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে? প্রথম দুটো গুণ করো, 19 আর 17 গুণ করো। 19 আর 17 গুণ করলে কত হবে? 9 9 17 153, 3 হাতে 15, 17 1 17 আর 15 332। তাহলে গুণ করলে দেখো 323 কিন্তু চলে আসছে। তার মানে এই পেয়ারটা নিলে ফার্স্ট যে কন্ডিশন সেটা কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে। তারপরে সেকেন্ড কন্ডিশন ওয়াই ইন্টু জেড, 17 ইন্টু 13 যদি গুণ করি কত হবে? 7 13 91, এর এক হাতে 9, 13 1 13 আর 9 22, 221। এই কন্ডিশনটাও স্যাটিসফাই করে যাচ্ছে।
তাহলে আমরা যে পেয়ারটা নিলাম 19, 17, 13, সেই পেয়ারটাই কিন্তু আমাদের কন্ডিশন দুটো স্যাটিসফাই করে গেল। ঠিক আছে, তাহলে জানতে চেয়েছে এই তিনটে সংখ্যার মধ্যে বিগেস্ট প্রাইম নাম্বার কোনটা। তাহলে বিগেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 19, সব থেকে বড়। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার বি। ওকে, এবার কি বলছো, হোয়াট ইজ দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার ফর্মড বাই ইউজিং দ্য ডিজিটস 2, 3, 4, 0, 5। ঠিক আছে, এই পাঁচটা সংখ্যা দিয়ে সব থেকে ছোট স্মলেস্ট 5 ডিজিট নাম্বার কত হবে? তো এই পাঁচটার মধ্যে সব থেকে ছোট কে জিরো, কিন্তু জিরোকে যদি আগে রেখে দাও তার তো কোনো রকম কোনো দাম থাকবে না। জিরোটাকে আগে রেখে যদি কোনো 4 অঙ্কের সংখ্যা তুমি তৈরি করো, তাহলে সেটা তো 4 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা হয়ে যাবে 3 অঙ্কের সংখ্যা। সেই কারণে জিরোকে প্রথমে রাখা যাবে না। তাহলে জিরোর থেকে জাস্ট বড় কোনটা আছে? জিরোর থেকে জাস্ট বড় আছে 2। তাহলে 2-এর পরে জিরো রেখো, কোনো রকম কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর জিরোর থেকে তাহলে 2 লিখলাম, তারপরে 0 লিখলাম, তারপরে জাস্ট বড় কে আছে? 3, তার থেকে বড় 4, তার থেকে জাস্ট বড় 5। তাহলে এই যে সংখ্যাটা তৈরি হলো, এটাই হচ্ছে 5 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, 20345। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, এটা তো হবেই না, কারণ এটা 4 অঙ্কের হয়ে যাচ্ছে, 5 অঙ্কের করতে হবে। বাকি থাকলো এই তিনটে অপশন, এই তিনটে অপশনের মধ্যে দেখো এই অপশনটাই কিন্তু সব থেকে ছোট। ওকে, এবার কি বলছে, বলছে n is a whole number which when divided by 6 leaves the remainder 4, find the remainder when 2n is divided by 6। তাহলে দেখো কি বলছে, যে n কে ভাগ করা হচ্ছে 6 দিয়ে, আর এখানে রিমাইন্ডার দিচ্ছে 4। জানতে চেয়েছে যে রিমাইন্ডারটা কত হবে যখন 2n কে 6 দিয়ে ভাগ করা হবে। তাহলে দেখো ডিভিডেন্ডটা ডবল হয়ে গেছে, ভাজ্যটা কিন্তু ডাবল হয়ে গেছে। তাহলে ভাজ্য যদি ডাবল হয়, আর এখানে কিন্তু ডিভাইজারের কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, তাহলে ডিভাইজারের কোনো রকম কোনো চেঞ্জ যদি না হয়, আর ভাজ্যের যে চেঞ্জটা হবে, যে হারে ভাজ্যের চেঞ্জ হবে, সেই হারে কিন্তু মানে যে হারে ডিভিডেন্ডের চেঞ্জ হবে, সেই হারে কিন্তু রিমাইন্ডারের চেঞ্জ হবে। আগের দিন বলেছিলাম, এখানে এখানে ডিভিডেন্ডটা ডাবল হয়ে গেছে, তাহলে রিমাইন্ডারটাও ডাবল হয়ে যাবে। তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে 8। কিন্তু 8 কি রিমাইন্ডার হতে পারে? 6 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করে 8 রিমাইন্ডার কখনোই হতে পারে না। তাহলে এগেইন এই রিমাইন্ডার 8-কে 6 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 6 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে রিমাইন্ডার কত আসবে? 2। তাহলে আলটিমেট রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 6, মানে 2। ওকে, তারপরে কি বলছে, বলছে n is a natural number, then n cube minus n is always divisible by। ওকে, তো দেখো কি বলছে, যে n কিউব মাইনাস n, তো এখান থেকে যদি n কমন নিয়ে নেই তাহলে কি পড়ে থাকবে? n স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 ইন্টু n মাইনাস। তো দেখো এখানে তিনটে সংখ্যা গুণ অবস্থায় আছে, তো এটাকে যদি একটু সাজিয়ে লিখি n-1, আর এই তিনটে সংখ্যা কিন্তু পরপর n, n+1। ওকে, এবার আলটিমেট তাহলে সংখ্যাটা দাঁড়ালো এটা। এই যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে তিনটে সংখ্যার গুণফল আকারে লিখলাম, সেটা ঠিকই আছে। কিন্তু একটা কনসেপ্ট সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, যে পরপর তিনটে সংখ্যার গুণফল অলওয়েজ 6 দ্বারা ডিভিজিবল হয়। যে কোনো পরপর তিনটে সংখ্যার গুণফল নেবে, সেই তিনটে সংখ্যার গুণফল অলওয়েজ 6 দ্বারা ডিভিজিবল হবে। এখানে তিনটে সংখ্যার গুণ অবস্থায় আছে, তো এখানে n এর স্থানে তুমি যা খুশি বসাও। n এর স্থানে তুমি ধরো 4 বসালে, ঠিক আছে, n এর স্থানে তুমি 4 বসালে, যদি 4 বসাও তাহলে সংখ্যাগুলো কি দাঁড়াবে? প্রথম সংখ্যাটা হবে 3, তারপরের সংখ্যাটা হবে 4, তারপরের সংখ্যাটা হবে 5। কত হচ্ছে? 4-5 20, 3-20 60। ঠিক আছে, 3-20 হচ্ছে 60। এবার 60 কি হচ্ছে? 60 6 দ্বারা ডিভিজিবল। এবার তোমাদের মনে হতে পারে 60 তো 4 দ্বারাও ডিভিজিবল, 5 দ্বারাও ডিভিজিবল, 6 দ্বারাও ডিভিজিবল। ঠিক আছে, তাহলে অন্য আরেকটা উদাহরণ নিয়ে দেখো। যদি আমি n এর ভ্যালু 2 ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে?
তাহলে প্রথম সংখ্যাটা দাঁড়াচ্ছে 1, তারপরে 2, তারপরে আসছে 3। তাহলে কত আসছে? 3 দুগুণ 6। তাহলে n এর ভ্যালু 2 নিলে বোঝা যাচ্ছে যে সংখ্যাটা কিন্তু এক্স্যাক্টলি 6 দিয়েই ডিভিজিবল হবে। ঠিক আছে, এবার কিছু কিছু সংখ্যা হতে পারে যেগুলো 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে, যেগুলো 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে। যেমন n এর ভ্যালু 4 নেওয়ার ফলে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা 5 দিয়েও ডিভিজিবল, 4 দিয়েও ডিভিজিবল, অ্যাজ ওয়েল অ্যাজ 6 দিয়েও ডিভিজিবল। আবার n এর ভ্যালু 2 নিলে দেখা যাচ্ছে সংখ্যাটা কিন্তু 5 দিয়ে ডিভিজিবল না, 4 দিয়ে ডিভিজিবল না, কিন্তু 6 দিয়ে ডিভিজিবল। তাহলে এই রকম ক্ষেত্রে সংখ্যাটা 6 দিয়ে ডিভিজিবল হবেই। এইরকম ক্ষেত্রে সংখ্যাটা 6 দিয়ে ডিভিজিবল হবেই। 6 দিয়ে ডিভিজিবল হওয়ার পরে অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু 6 দিয়ে ডিভিজিবল হবে। পরপর 3টে সংখ্যার গুণফল 6 দিয়ে ডিভিজিবল হবেই। বোঝা গেল? অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল হতেও পারে, নাও পারে, কিন্তু 6 দিয়ে ডিভিজিবল। এবার কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট 3-digit নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 13। বলছে এই 4টে সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা যেটা 13 দিয়ে ডিভিজিবল। তো প্রথমে সব থেকে বড় সংখ্যাটাই চেক করি, 988। কত? 7 13 91, 7 78, 6 13 78। তাহলে এটাই হবে অ্যান্সার, 13 দিয়ে ডিভিজিবল। এবার কি বলছে? ইফ দ্য ডিফারেন্স বিটুইন স্কোয়ারস অফ টু কনজিকিউটিভ পজিটিভ অড ইন্টিজার্স is 56, then the two consecutive odd integers is। দুটো কনজিকিউটিভ অড ইন্টিজার নিতে বলেছে, তো একটা নিচ্ছি আমি, আর কনজিকিউটিভ হতে হবে 2n-1, আর একটা নিচ্ছি 2n+1। দেখো 2n-1, 2n+1 এটা কিন্তু একটা অড নাম্বারের সাধারণ রূপ। এবার একটা সংখ্যা যদি 2n-1 হয় তাহলে তার পরবর্তীটা কিন্তু অবশ্যই, পরবর্তী অড নাম্বার কিন্তু অবশ্যই 2n+1 হবে। ঠিক আছে, কারণ এদের মধ্যে আমরা কি দেখে এসেছি যে দুটো অড নাম্বারের মধ্যে ডিফারেন্স কিন্তু 2। তাহলে একটা অড নাম্বার যদি 2n-1 হয় তাহলে এর সাথে 2 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই অড। ঠিক আছে, তাই 2n-1 এর সাথে জাস্ট 2 যোগ করেছি, পরবর্তী অড নাম্বার পেয়ে গেছি। ঠিক আছে, এবার এই দুটো অড নাম্বার কনজিকিউটিভ, তো প্রশ্নে বলেছে এই দুটো অড নাম্বার স্কোয়ারের মধ্যে ডিফারেন্স কত? 56। তো জানতে চেয়েছে সেই দুটো কনজিকিউটিভ অড ইন্টিজার কি। তো এটা দেখো ফর্মুলায় চলে এসছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab, 4 ইন্টু 2n ইন্টু 1, অর্থাৎ 56। 4 দুগুণে 8, 8 7। তো n এর ভ্যালু কত আসছে? 7। তাহলে আলটিমেট সংখ্যা দুটো কি দাঁড়াচ্ছে? একটা দাঁড়াচ্ছে 2n-1, অর্থাৎ এর স্থানে 7 বসিয়ে দাও, 7 দুগুণ 14 থেকে 1 বাদ দিলে থাকে 13। আর একটা হচ্ছে 7 দুগুণ 14 প্লাস 1, অর্থাৎ 15। কি কি হচ্ছে? 13 আর 15 হয়ে গেল। এবার কি বলছো? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য কিউবস অফ ন্যাচারাল নাম্বার ফ্রম 5 to 14। 5 থেকে 14 মধ্যে যতগুলো ন্যাচারাল নাম্বার আছে তাদের কিউবের যোগফল কত হবে? তো প্রথমে আমরা ফাইন্ড আউট করি যে 1 থেকে 14 মধ্যে যতগুলো সংখ্যা আছে, 1 থেকে 14 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের কিউবের যোগফল কত হবে। এরকম করতে করতে 14 কিউব। তাহলে ফর্মুলা কি ছিল? n ইন্টু n+1 বাই 2 তার কিউব। ঠিক আছে, তাহলে টোটাল এখান থেকে 1 থেকে 14 পর্যন্ত কটা সংখ্যা আছে? 14টা। আর এখানে কত হবে? 15 বাই 2 তার কিউব 7। আচ্ছা, এখানে কিউব হবে না, স্কোয়ার। সাত 15 105, 105-এর স্কোয়ার। ঠিক আছে, তারপরে কি হবে?
তারপরে 1 থেকে 14 পর্যন্ত সমস্ত সংখ্যার কিউবের যোগফলটা নিলাম। এবার 1 থেকে 4 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের কিউবের যোগফলটা নেব। ফর্মুলা এক, n ইন্টু n+1/2 তার স্কোয়ার। তো n এর ভ্যালু কত? 4, আর এখানে কত হবে? 5। তাহলে 4 ইন্টু 5/2 তার স্কোয়ার। 4 × 5 = 20/2 10, তার মানে 100। এটাকে 10 স্কোয়ার করেই লিখি। বোঝা গেল? এইবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, 1 থেকে 14 পর্যন্ত যতগুলো সংখ্যার কিউব আছে তার থেকে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো সংখ্যার কিউব আছে সেটা যদি বাদ দিয়ে দেই, তাহলে কমন সেন্স কি বলছে? কি পড়ে থাকবে? 5 থেকে 14 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের কিউবটাই পড়ে থাকবে। তাহলে জাস্ট বাদ দিয়ে দাও। 105-এর স্কোয়ার থেকে 10-এর স্কোয়ার, এটা বাদ দিয়ে দাও। তো দেখো, এটা a² - b² এর ফর্মে চলে এসেছে, অর্থাৎ a + b মানে 115 × 95। ওকে, তো 9500 যদি 100 দিয়ে গুণ করি, আর যদি 15 দিয়ে গুণ করি কত হবে? 5 × 15 = 75, 5 হাতে 7, 9 × 15 = 135, আর সাথে 142। তাহলে 9500। এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 1500 বলছি, 9500, আর এদিকে হচ্ছে 1000 মানে 1500, 1500, আর এদিকে 400 মানে 1925। অ্যান্সার হবে 1925। অ্যান্সার। এবার কি বলছে? যে 4/5 of a number is 12 more than 3/4 of the number। ঠিক আছে, কি বলছে? যে 4/5 আর বলছে 3/4। তো 5 আর 4 এর এলসিএম নিচ্ছি, কত? 20। তাহলে সংখ্যাটা ধরে নিচ্ছি 20। এবার বলছে যে এই 20-র যদি 20-র একবার 4/5 করো, তাহলে 4/5 করলে কত হবে? 16। আর 20-র 3/4 করো, 3/4 করলে কত হবে? 12। এদের মধ্যে ডিফারেন্স কত? 4। আর প্রশ্নে এই 4-এর ভ্যালু বলে দিয়েছে কত? 12। অর্থাৎ 1-এর ভ্যালু কত? 3। জানতে চেয়েছে সংখ্যাটা কত, অর্থাৎ 20-র ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে 20-র ভ্যালু, ফাইন্ড দ্য নাম্বার। ভুল করলাম? 4 × 5 = 20। এখানে বলেছে 4/5 of a number is 12 more than 3/4 of that number। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স 4, 4-এর ভ্যালু 12। ফাইন্ড দ্য নাম্বার। 1-এর ভ্যালু 3, তাহলে 20-র ভ্যালু হচ্ছে 60। ঠিক আছে, 20-র ভ্যালু আসছে 60, 3 × 20 60। অপশনে নেই। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা আমি একটু পরে দেখছি, লাস্টে আমি দেখছি। বলছে অ্যান্সারও ভুল থাকতে পারে। বলছে ফাইন্ড দ্য ফেস ভ্যালু অফ 4। 4-এর ফেস ভ্যালু কত? তাহলে 4-এর ফেস ভ্যালু 4-ই হবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে বলছে দ্য রিমাইন্ডার ইন দ্য এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে 27-3/4, এই এক্সপ্রেশনে রিমাইন্ডার কত হবে? তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে আসলে 27 + 3/4। তো এটাকে শর্টে কিভাবে লেখা হয়? 27 × 4 + 3। তাহলে 4×7 কত? 108, আর 3-এ 111/4। তাহলে এবার ভাগ করলে রিমাইন্ডার কত দাঁড়াবে? আলটিমেট এখানে হবে 111। 4 × 25 100, 4 × 2 = 8, 3 = 31, 4 × 7 = 28। ঠিক আছে, তাহলে 4 × 7 = 108। তাহলে দেখা যাচ্ছে কি যে 3 হচ্ছে রিমাইন্ডার। কি বলছে?
এ ম্যাক্সিমাম অফ হাউ মেনি পিসেস অফ এক্সাক্ট 17 সেন্টিমিটার লেন্থ ক্যান বি কাট ফ্রম এ 960 সেন্টিমিটার রড। বলছে কি যে একটা 960 সেন্টিমিটার রডের থেকে 17 সেন্টিমিটারের কটা টুকরো কাটা যাবে ম্যাক্সিমাম। তাহলে জাস্ট 17 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 5 17 85। এদিকে কত হচ্ছে? 11 110, 6 17 102। তাহলে এদিকে 8 ভাগশেষ থাকছে, মানে পুরোপুরি 56 দিয়ে কাটা যাচ্ছে, অর্থাৎ 56টা টুকরো পাবো। 17 সেন্টিমিটারের 56টা টুকরো ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে। ঠিক আছে, তারপরে কি বলছে? ইন এ গ্রুপ অফ 35%, টোটাল গ্রুপে 35টা পার্সন আছে। এবার 35টা পার্সনের মধ্যে 20 জন আছে ইয়াং আর 18 জন আছে গার্ল। হাউ মেনি ইয়াং গার্ল আর ইন দ্য গ্রুপ? ঠিক আছে, তাহলে দেখো এই গ্রুপের মধ্যে ইয়াং লোক আছে আর গার্ল আছে। ওকে, টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন ইয়াং ইউনিয়ন গার্ল, এই ফর্মুলাটা তোমরা করে এসছো ভেন ডায়াগ্রাম। কি লেখা যেতে পারে? নাম্বার অফ এলিমেন্ট ইন ইয়াং প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন গার্ল মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন ইয়াং ইন্টারসেকশন গার্ল। ওকে, এবার দেখো এই যে নাম্বার অফ এলিমেন্ট ইন ইয়াং ইউনিয়ন গার্ল, মানে টোটাল ওই গ্রুপে কতজন আছে? 35 জন। তার মধ্যে ইয়াং কতজন আছে? ইয়াং আছে 20 জন। গার্ল কতজন আছে? 18 জন। জানতে চেয়েছে যে কতজন আছে যারা ইয়াং এবং গার্ল, মানে ইয়াং ইন্টারসেকশন গার্ল ফাইন্ড আউট করতে বলছে। তাহলে 38 অর্থাৎ 3। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন ইয়াং ইন্টারসেকশন গার্ল সেটা কত? সেটা হচ্ছে 3। অ্যান্সার বি। নেক্সট, এবার কি বলছে? বলছে এক্স ওয়াই জেড টুগেদার আর্ন 2400 in 15 days. X and Y together earn 1840 in 16 days. Y and Z together earns 1530 in 18 days. What is the daily earning of Y? তার মানে আলটিমেট সবকটাকে ডেইলি আর্নিং এ কনভার্ট করতে হবে। তাহলে দেখো এই যে x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই জেড একত্রে একদিনে কত টাকা ইনকাম করে? 15 দিনে যদি 2400 ইনকাম করে, তাহলে একদিনে কত হবে? 2400 বাই 15, অর্থাৎ 15 1 15, 9 6 15 90, তার মানে 60। ওকে, আর এক্স ওয়াই একদিনে কত হবে? 1840 বাই 16, অর্থাৎ 16 1 16, 2 24, 16 1 16, 5 16 80। আর ওয়াই জেড এর ক্ষেত্রে কত হবে? ওয়াই প্লাস জেড 1830 বাই 18, অর্থাৎ 8 18 144, 5 18 90। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একদিনে এত টাকা, এক্স প্লাস ওয়াই একদিনে এত টাকা, ওয়াই প্লাস জেড একদিনে এত টাকা ইনকাম করে। তাহলে ওয়াই এর ডেইলি আর্নিংটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে ওয়াই প্লাস জেড এর ভ্যালু 85, সেটা যদি এই ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে এক্স এর ভ্যালু চলে আসবে। তো এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু হয়ে যাবে 75। ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে, এখানে যদি ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও তাহলে কত হয়ে যাবে? 75, ওদিকে 25, 25 আর 15 40। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 40। ক্লিয়ার? এবার কি বলছে? হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5? 5 এর প্লেস ভ্যালু কত হবে? তা 5 এর পরে কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7, 7টা আছে, অর্থাৎ 5 এর পিঠে 7টা শূন্য, অর্থাৎ 5 × 10⁻⁷। এখানে যে রূপে আছে সেই রূপেই অ্যান্সারটা ফাইন্ড আউট করবে। তাহলে অ্যান্সার সি। এবার জানতে চেয়েছে এই প্রোডাক্টের ইউনিট ডিজিট কত হবে। তো দেখো প্রথম সংখ্যার শেষে কত আছে? 1। তো 1 এর পাওয়ারে যাই দেই না কেন 1 হবে। তাহলে প্রথম সংখ্যাটার ক্ষেত্রে যেটা আসবে রেজাল্ট, তার শেষে অবশ্যই 1 থাকবে।
দ্বিতীয় সংখ্যাটার ক্ষেত্রেও কিন্তু একই গল্প, শেষে আছে 1, পাওয়ারে যাই থাক না কেন ইউনিট ডিজিটে কিন্তু অ্যান্সার যেটা আসবে তার ইউনিট ডিজিটে কিন্তু 1 থাকবে। এবার এই দুটো সংখ্যা যদি গুণ করি, অ্যান্সার যাই আসুক তার শেষে কিন্তু এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে এই দুটো যদি গুণ করি, তাহলে আলটিমেট আসবে কত? 1। তাহলে এক্সাক্ট যে রেজাল্টটা তার শেষে 1 আসবে। তাহলে ইউনিট ডিজিট কত হবে? এবার কি বলছে যে ফাইন্ড দ্য ডিজিট ইন ইউনিট প্লেস অফ 124 টু দি পাওয়ার n প্লাস 124 টু দি পাওয়ার n প্লাস 1, n ইজ হোল নাম্বার। ঠিক আছে, তো দেখো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে 124 টু দি পাওয়ার n প্লাস 124 টু দি পাওয়ার n প্লাস 1, এই এক্সপ্রেশনের ইউনিট ডিজিটে কত হবে? তো n এর ভ্যালু আমি ধরে নিচ্ছি, যা খুশি একটা ধরে নাও, n এর ভ্যালু ধরে নিলাম 2, তাহলে এখানে হবে 2, এখানে হবে 3। এবার একটা কনসেপ্ট নিশ্চয়ই তোমরা জানো, সাইক্লিসিটি। 4 এর সাইক্লিসিটি কি? 4 এর সাইক্লিসিটি হচ্ছে 4 এবং 6, অর্থাৎ 4 এর পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে যে সংখ্যা 4 এর পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে ইউনিট ডিজিট অলওয়েজ 6 হয়, আর 4 এর পাওয়ারে যদি অড থাকে তাহলে ইউনিট ডিজিট অলওয়েজ 4 হয়। তো এখানে দেখো, এখানে 124 এর ইউনিটে আছে 4, এরও ইউনিটে আছে 4, আর পাওয়ারে কি আছে 2, অর্থাৎ এখান থেকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের শেষে থাকবে কত? 6। আর এখান থেকে যে রেজাল্টটা আসবে তার শেষে কত থাকবে? 4, কারণ এখানে পাওয়ারে কি আছে? পাওয়ারে আছে অড। তাহলে যোগ করলে যে যোগফলটা আসবে সেই যোগফলের শেষে আলটিমেট কত আসবে? 6 আর 4 10, অর্থাৎ যোগফলের শেষে আসবে 0। তাহলে অ্যান্সার ডি। এবার কি বলছে? এ পজিটিভ নাম্বার এক্সিড ইটস স্কোয়ার রুট বাই 30, ফাইন্ড দ্য নাম্বার। মানে কি বলছে? ধরো একটা পজিটিভ নাম্বার যদি এক্স হয় তাহলে সেই সংখ্যাটার যে স্কোয়ার, সেই সংখ্যাটা এবং সেই সংখ্যার স্কোয়ার রুটের মধ্যে ডিফারেন্স কত? 30। জানতে চেয়েছে সংখ্যাটা কত হবে। তো এটা অপশন টেস্ট করো। প্রথম অপশনটা যদি নেই তাহলে 16, 16 স্কোয়ার রুট 4, ওদের মধ্যে ডিফারেন্স কি 30 হবে? হবে না। তারপরেরটা নাও 36, 36 আর 36 এর স্কোয়ার রুট কত? 6, তাহলে 36 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত? 30, মিলে যাচ্ছে, তাহলে এটাই হবে অ্যান্সার। এবার কি বলছে? ক্যালকুলেট দ্য পজিটিভ নাম্বার which when added by 15 is equal to 100 times the reciprocal of the number। কি বলছে? যে একটা পজিটিভ নাম্বার ক্যালকুলেট করো যেটার সাথে 15 যদি যোগ করা হয় তাহলে ওই সংখ্যাটার রেসিপ্রোকালের 100 টাইমস হবে। রেসিপ্রোকাল মানে কি? উল্টো। অর্থাৎ ধরো একটা সংখ্যা এক্স, সেই সংখ্যাটার সাথে যদি 15 অ্যাড করি তাহলে কি দাঁড়ায়? সংখ্যাটা যা ছিল তার রেসিপ্রোকালের 100 গুণ হয়ে যাবে। অর্থাৎ কোনাকুনি যদি গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 100, তো মিডল টার্ন করো এবার, 5 20 100, এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 5x মাইনাস 100 is equal to 0। x কমন নাও, x প্লাস 20 মাইনাস 5 কমন নাও, x প্লাস 20। তাহলে এখান থেকে যদি x মাইনাস x প্লাস 20 পুরো কমন নিয়ে নেই, তো আলটিমেট x মাইনাস 5 করে থাকবে ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট এখান থেকে দুটো ভ্যালু পাচ্ছি, x ইকুয়াল টু মাইনাস 20 আর প্লাস 5। x এর ভ্যালু পজিটিভ, তাই মাইনাস 20 নেওয়া যাবে না, তাহলে অ্যান্সার কত হবে? 5। বোঝা গেল? আচ্ছা, এর আগের অঙ্কটাতে তাহলে কমপ্লিট। এবার প্রবলেম হচ্ছিল যে এই অঙ্কটাতে, সেটা একটু দেখা যাক। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এর অ্যান্সারটা হয়তো ভুল আছে। কারণ বলছে যে 4/5 অফ এ নাম্বার
is 12 more than 3/4 of the number? Find the number. কোনো ভুল কি দেখা যাচ্ছে? 4 আর 4/5 আর 3 আর 4, 5 আর 4 এর এলসিএম নাও 20। তাহলে 20, এবার 20 যদি 4/5 করি তাহলে হবে 16, আর 20 যদি 3/4 করি, 20 যদি 3/4 করি তাহলে হচ্ছে 15। 20 যদি 3/4 করি, 20 যদি 3/4 করি তাহলে তো হচ্ছে 15। এটাই কি মনে হচ্ছে ভুল লাগছে? এখানেই মানে ভুল করেছি। তারা 20 4/5 মানে 16, 3/4 মানে 15। এক, একের ভ্যালু কত? 12। তাহলে 20 ভ্যালু কত হবে? 240। এখানেই ভুলটা হচ্ছিল, যেটা আমি ধরতে পারছি না। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার ডি। তাহলে দেখো 50টা অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আর 2 থেকে 3টে সেট আমি করাতে পারি, 2টো সেটই হয়তো করাবো নাম্বার সিস্টেমের, তারপরে নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। ওকে, চলো।